আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা। বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ বিশেষজ্ঞের। আওয়ামী দোসররা টেক্সটাইল খাত ধ্বংসের পায়তারা করছে, অভিযোগ বিএনপির। জবাব না দিলে পিছিয়ে পড়বে শিল্প। বনানীর কড়াইল বস্তিতে হাহাকার, খোলা আকাশের নিচে বস্তিবাসী, খাবার সাহায্যের অপেক্ষায় শিশু থেকে বৃদ্ধ। এবং রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের দাম, শীতের সবজির সরবরাহ বাড়লেও বাড়তির দিকে দাম। পেঁয়াজের কেজি এখনো 120। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। দেশ এগিয়ে গেলেও শিক্ষায় এ খাত পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট। এই প্রবণতা ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি। এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মনির রিপোর্ট প্রতিবেদন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেলেও সার্বজনিক সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গেল ডিসেম্বরে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI 2023 প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ 169টি দেশের পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্কোর 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। এদিকে আইসিটিতে পড়াশোনায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। এতে দেশ হারাচ্ছে মেধাবীদের। কোনো ফিউচার নেই বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাহিরের দিকে ট্রাই করতেছে। ক্লাসরুমের ব্যবস্থা, আইসিটি ল্যাব, এই সকল বিষয়গুলো ছাড়া আসলে ওই আইসিটি প্রপার ভাবে শিক্ষা এটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আইসিটিটা পড়ে বা পাশ করে আমরা কোথায় যাব, কোন সেক্টরে আমাদের জন্য ভালো হবে, তো আমার সরকারের এটাও উচিত যে তাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের বোঝানো। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান, অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি। দক্ষ জনবলের ঘাটতি, উচ্চমানের AI, ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারেনি। এই যে আমরা আইটি সাবি বানাবো, একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব, একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব, এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে। যেই স্বপ্ন তারা দেখেছে, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে আমরা যোগদান করব, আমরা যাব, হয় আমরা চাকরি করব, না হয় আমি নিজেই উদ্যোক্তা হব, সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসিলিউশন হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে এখাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির। মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি। যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে, এইগুলোকে কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা, সেটা তারা মনিটর করবে সবসময়, এবং কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, আপডেট করতে থাকবে। আমরা বিদেশ থেকে শিখতে পারি, আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাগিদ দেন আলমাস কবির। আমি যেভাবে কাজ করছি, একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী দোসররা টেক্সটাইল সেক্টর ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এখনই দাঁতভাঙ্গা জবাব না দিলে এই শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। এতে আরও অংশ নেন জেটেবের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খোলা আকাশের নিচে দিন যাপন করছে বস্তিবাসী। খাবার ও সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে এখানকার শিশু থেকে বয়স্ক মানুষকে। সেই সঙ্গে তারা আছে নিরাপত্তাহীনতায়। অনেকের ঘরের মালপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
প্রায় 16 ঘন্টা পর সেখানকার আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে প্রায় 1,500 ঘরবাড়ি পুড়ে যায়। এরপর থেকেই বস্তি জুড়ে চলছে হাহাকার। এ নিয়ে আরও জানাতে কড়াইল বস্তি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, সেখানকার সবশেষ অবস্থা কি আমাদেরকে জানান। ফাতেমা, প্রকৃতি কখনো কখনো সবকিছু কেড়ে নেয়। প্রকৃতির প্রয়োজনে নতুন কিছু শুরুর প্রয়োজনে, এবং শীতে যেমন পাতারা ঝরে যায়, গাছের পাতারা ঝরে যায়, বসন্তে আবার সেই পাতারা কিন্তু সবুজ পাতা গজিয়ে ওঠে। এবং এই কড়াইল বস্তির যে বাস্তবিক যে চিত্র, বর্তমান যে চিত্র, এই চিত্র তারাও কিন্তু সবুজ পাতা হয়ে গজার চেষ্টা করছে। তারা ছায়ের মধ্যে খুঁজছেন তাদের পুড়ে যাওয়া সব স্বপ্ন। কড়াইল বস্তিতে এই আগুনকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই মানবিক সংকট বিপর্যয় নেমে এসেছে, সেই বিপর্যয়ের মধ্যে কিন্তু সরকার এবং বেসরকারি নানান সংস্থা তারা কাজ করছে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। কারণ এখানে জানেন যে একটি বড় কোনো আগুনের ঘটনা ঘটলে সেখানে কিন্তু মানবিক বিপর্যয় নেমে আসে, এবং সেই বিপর্যয়ের মুহূর্তে যেই বিষয়টি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা, এবং সেই সেবাটি যেন দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে এই মেডিকেল ক্যাম্পের দায়িত্বে আছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলবো। জনাব রফিকুল ইসলাম, আপনারা সকাল থেকে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন, সব মিলে আসলে কতজনকে সেবা দিচ্ছেন এবং আপনাদের এই সেবা গ্রহীতাদের জন্য আপনাদের বার্তা কি থাকবে? আমাদের এই পর্যন্ত সকাল থেকে আমাদের 750-র উপরে আমাদের অলরেডি প্রেসক্রিপশন চলে গিয়েছে। আমরা গতকালকে আমরা প্রায় 12 শতাধিকের উপরে রুগী দেখেছি। তা আমরা যে এখানে এসে যেটুকু আমরা বুঝতে পারছি যে এখানে ম্যাক্সিমাম রুগীগুলোই আসেন সাধারণত ঠান্ডা, জ্বর, কাশি সেগুলো নিয়ে। যখন আমাদের প্রথম দিন এখানে অগ্নিপাত হয় তখনই আমাদের দলের একটি মিটিং ছিল। সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাৎক্ষণিক একটি টিম পাঠিয়েছিল, এবং তখন ওই দিন ছিল ইমার্জেন্সি। এবং তার পরবর্তীতে তারই নির্দেশে আমাদের 2 দিনব্যাপী আজকে এবং গতকালকে আমাদের কাজটি চলছে। তাতে আমরা দেখছি যে খোলা আকাশের নিচে যারা থাকছেন তাদেরই সাধারণত ঠান্ডা, জ্বর, কাশি এগুলোর জন্য তারা ভুগছেন, এবং অনেকেই হাত কেটে যাচ্ছে, ব্যথা পাচ্ছে। আমাদের অনুরোধ থাকবে আপনারা যেন ধুলাবালিটাকে এড়িয়ে করেন, মাস্ক ব্যবহার করেন, এবং যারা সার্ফ পুরানো এগুলো ঢেউটিন বা এগুলো সরাতে যেন সাবধানতা অবলম্বন করেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বস্তিবাসীর যে পুড়ে যাওয়া শেষ সম্বল, সহায় সম্বল, সেই তারা কি করছেন, তারা কিভাবে দিনানিপাত করছেন সেই বিষয়টি একটু দেখাতে চাই। দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে 1500 থেকে 2000 ঘর পুড়ে একেবারে শেষ। দেখছেন যে তাঁবুতে কিন্তু আসলে এখানে অনেকেই যাদের এখানে ঘর ছিল তারা কিন্তু তাঁবুতেই রয়েছে, এবং আমরা আসলে তাদের সাথে কথা বলতে চাই যে তারা এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করছেন। তো দেখতেই পাচ্ছেন যে যারা মানবেতর জীবনযাপন করছেন। তো ফাতেমা, আমরা কিন্তু আসলে সকাল থেকেই বস্তির বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখেছি। এখানে কিন্তু ত্রাণ এবং অনুদান এবং খাবার সামগ্রী, যদিও পানির সংকট তীব্র রয়েছে, তারপরেও কিন্তু এগুলোর অভাব নাই। কিন্তু এই যে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনার কারণে যারা প্রকৃত ভুক্তভোগী তারা কিন্তু খাবার এবং এই ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগ করেছেন। তারা বলছেন তাদের এই মুহূর্তে আসলে ত্রাণ বা খাবার থেকে সবচেয়ে বেশি দরকার তাদের পুনর্বাসন এবং স্বাবলম্বিতা, এবং সেই দিক যেনই ভেবে সরকার তাদের জন্য ব্যবস্থা নেয়। ফাতেমা, আমার কাছে ছিল কড়াইলের পুড়ে যাওয়া বস্তির সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। রাত্রি যাপনের সুযোগ না থাকায় সেন্ট মার্টিন বিমুখ পর্যটকরা, যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। অনিন্দ সুন্দর দ্বীপটিতে এখন নেই কোলাহল, চিরচেনা ব্যস্ততা। তাই পর্যটন ঘিরে যাদের জীবিকা সেসব মানুষ আছেন সংকটে। তবে 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ পাবেন পর্যটকরা। এতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের এমন রূপ অনেকেরই অদেখা। গেল ফেব্রুয়ারি থেকে 9 মাস পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল সেন্ট মার্টিনে। নিষেধাজ্ঞার এ সময়টাতে জীববৈচিত্র্যপূর্ণ এ দ্বীপটি ফিরে পায় নতুন প্রাণ। পরে 1 নভেম্বর থেকে রাত্রি যাপন না করার শর্তে তা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। কিন্তু যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ।
8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 10,000। দ্বীপবাসীর জীবিকার অনেকটাই পর্যটন ঘিরে, তাদের জন্য সময়টা তাই হতাশার। স্থানীয় সহ ব্যবসায়ীদের দাবি, সরকার চাইলে সেন্ট মার্টিনকে শতভাগ দূষণমুক্ত করা সম্ভব। নীতিমালা তৈরি করে সরকার কঠোর হলেই সেন্ট মার্টিনের পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে। ভ্রমণ নিষেধাজ্ঞাও থাকবে না তখন। পরিবেশটা বর্তমানে আমরা আছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা স্থানীয়রা নিজেদের মধ্যে ঐক্যবোধ থেকে আমরা কি রক্ষা করেছি। আমরা যদি মরে যাই তাহলে আমরা মানে পরিবেশ নিয়ে কি করব? এখানে এই সরকার কি ওইটা বুঝতেছে না আমাদের কথা। শুধু বলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে, কোনটা করলে আমাদের সুযোগ সুবিধা হবে। পর্যটনের কারণে অনেক কষ্ট আছে, এই কষ্টের কারণে আর এখন বাড়ানো কিছু না। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনে বসবাসরতদের জীবিকা নিশ্চিত করতে বিকল্প আয়ের পথ সৃষ্টি করার। রিসোর্টগুলো বন্ধ, এবং কর্মচারীর বেতনও দিতে পারতেছি না। এত পরিমাণ লোকসানের মধ্যে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন কোনো জায়গায় গেলেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট পাই না। ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, এজন্য আমাদের সেন্ট মার্টিনবাসী এখন ভালো নাই। সরকারের কাছে আবেদন করব, পরিবেশ রক্ষা করে এই সেন্ট মার্টিন মানুষের 10,000 মানুষের জীবন রক্ষা করে, জীবন যেভাবে কেউ রক্ষা করে একটা ব্যবস্থা করা হোক। প্রকৃতি রক্ষার সাথে সাথে জীবিকাও নিশ্চিত করে সগৌরবে টিকে থাকবে সেন্ট মার্টিন, স্থানীয়দের চাওয়া এটুকুই। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বাড়তির দিকে। পেঁয়াজের দামও কমছে না। চাল উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও কমেছে ডিমের দাম। মাছের দাম কিছুটা কমলেও তা এখনও নিম্ন এবং সীমিত আয়ের নাগালের বাইরে। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। সরবরাহ বাড়লেও দাম কমার লক্ষণ নেই। লাউ 80 থেকে 120 টাকা, চাল কুমড়া 70 থেকে 80 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। কপিটা এখনো পাইকারি 40 টাকা 50 টাকা পিস, সিমুলগা 70-80 টাকা কেজি পাইকারি। সবজি শাক সবই মানে অতিরিক্ত, সবগুলো 30-40 টাকার ভিতরে আসার কথা ছিল, এখনো 50-এর উপরেই আছে। বাইরে যারা বেচাকিনি করছে তাদের এইখান থেকে আরো বেশি দাম, অথচ তাদের কিন্তু কোনো দোকান বাড়া নাই, কিছু নেই। পেঁয়াজের দামে স্বস্তি ফেরেনি এখনো। 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। 130 টাকা 20 টাকা করে পেঁয়াজ কেজি হয়েছে। মাছের দাম প্রকারভেদে কেজিতে 50 থেকে 60 টাকা কমেছে, তবে এখনো দাম নিম্ন ও সীমিত আয়ের নাগালের বাইরে। নদীর মাছগুলি আগে যে দাম ছিল এখনো আমি সেই দামই দেখছি, বরঞ্চ একটু কিছু কমে নিয়েছি। মাছের দাম কমে নাই, একই রকমই আছে। আমি যেটা কিনলাম সেটা তো মনে হয় একটু বেশি। শীত তো ওই জন্য কাস্টমার আসে না, মাছও ধরা পড়ে শীতের মধ্যে বেশি। যে মাছ বেচতাম 500 টাকা, এই মাছ মানে 400 টাকায়। আগে এগুলা 3 কেজি মাছ বেচতাম 500, এখন বেশি 400, 420, 50 এমন দাম। শীতকালে মাছের আমদানি একটু বেশি হয়, সেই জন্য দাম একটু কম। ডিম 150 থেকে কমে 120 টাকায় বিক্রি হচ্ছে। ওঠানামার মধ্যে আছে সব ধরনের মুরগির দাম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত। সয়াবিন তেলের দাম লিটার 190 টাকা, আর চালের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল। বাজারে এসে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর কি। ধরেন একটা বাজেট নিয়ে আসি, সেই বাজেটটা ফেল করছে। সব জিনিসের দাম বেশি মনে হচ্ছে, কারণ টাকার ক্রয় ক্ষমতা কম, টাকার মূল্যায়নটা কমে গেছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই। তাই নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখানে ভোক্তা থেকে বা অন্য সরকার অ্যাক্টিভলি কোনো রোল প্লে করতে পারছে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন চট্টগ্রাম বাজারের চিত্র? কাঁচা বাজারে আমরা সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি। আসলে যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির কিন্তু দাম এখনো কমেনি। আজকের বাজারে আমরা যেটা লক্ষ্য করেছি, অর্থাৎ গত সপ্তাহের দামে কিছুটা পণ্য রয়েছে, আবার অন্যদিকে কিন্তু কিছু কিছু পণ্যর কিন্তু দাম বেড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে নতুন আলু বাজারে আসে, নতুন আলু বিক্রি করা হচ্ছে আপনার 200 টাকা করে, আর পুরাতন আলু যেটা রয়েছে সেটি 25 থেকে 30 টাকা করে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে টমেটো রয়েছে, টমেটো গত সপ্তাহে কিন্তু বিক্রি করা হয়েছিল 140 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 120 টাকা। আর আমরা বেগুন গত সপ্তাহে 100 টাকা বিক্রি করা হয়েছিল, আজকেও 100 টাকা। আর ঢেঁড়স, বরবটি এবং শসা
গত সপ্তাহে 80 টাকা করে বিক্রি করা হয়েছিল, এই সপ্তাহে 100 টাকা করে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা করে বেড়েছে। আর তিত করলা 100 টাকা রয়েছে। অন্যদিকে যদি কাঁকরোল, তো কাঁকরোল গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল আপনার 120 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 180 টাকা করে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 60 টাকা করে কেজিতে বেড়েছে। অন্যদিকে মাছের বাজার কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। দীর্ঘদিন ধরে যে মাছের বাজার, সেই মাছের বাজার কিন্তু সাধারণ মানুষের বাইরে রয়েছে। অন্যদিকে যদি ব্রয়লার মুরগি, অর্থাৎ ব্রয়লার মুরগির দাম কমেছে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে আপনার 160 থেকে 170 টাকা করে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে আপনার 260 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো গরুর মাংস রয়েছে, গরুর মাংস আপনার এই 850 থেকে 950 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীরা বলছে আসলে মাল সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের যে আয়, সেই আয়ের থেকে কিন্তু খরচ বাড়তি, অর্থাৎ এই যে শীতকালীন সবজি যে দাম কমার কথা, সেই দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। অন্যদিকে ডিমের বাজার, ডিমের দামও কমেছে, অর্থাৎ ডিম লাল যেটা ব্রয়লার মুরগির ডিম, সেটা 120 টাকা করে ডজন বিক্রি করা হচ্ছে। আর সাদা যেটা, সেটি বিক্রি করা হচ্ছে আপনার 115 টাকা করে, অর্থাৎ ডিমের দামও কিছুটা কমেছে। তো এই সাধারণ মানুষ বলছে যারা বাজার তদারকি সংস্থা রয়েছে, তারা যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে, তাহলে কিছুটা হলো এই যে সবজি মাছ মাংসের দাম কমে আসবে। তো এমনটাই তারা দাবি করেছেন, বাজার তদারকি সংস্থা যেন সঠিকভাবে বাজার তদারকি করে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ফাতেমা, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে ফের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাদ্দাম হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার মস্ত মিয়ার ছেলে এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দু গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই সেনাকে গুলির ঘটনায় তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথে তিনি লিখেছেন, প্রযুক্তিতে এগিয়ে গেলেও ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হচ্ছে। তাই দেশটির পুরো ব্যবস্থাকে ঠিক করতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করা হবে। এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা মানুষের থাকার অনুমতি বাতিল করা হবে। দেশের বিদেশি নাগরিকদের সমস্ত সরকারি সুবিধা এবং আর্থিক সাহায্য বন্ধ করা হবে। এর মূল লক্ষ্য অবৈধ অভিবাসীর সংখ্যা কমানো। ক্রিকেট। অ্যাশেজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এতে পার্থে হওয়া প্রথম টেস্টের স্কোয়াডকেই ব্রিসবেনে হতে যাওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য রেখে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে অনুশীলনে অংশ নিলেও দলে আর রাখা হয়নি অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার জস হ্যাজেলউডকে। ফলে এই টেস্টে দলের নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ। এদিকে পার্থে খেলা চলাকালীন চোট পেলেও বাদ যায়নি উসমান খাজা। পাশাপাশি আছেন ট্রাভিস হেড, জস ইংলিশ, মার্নাস লাবুশানে, মিচেল স্টাকরা। আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনের গাওয়ায় টেস্ট অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা। বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ বিশেষজ্ঞের। আওয়ামী দোসররা টেক্সটাইল খাত ধ্বংসের পায়তারা করছে। অভিযোগ বিএনপির, জবাব না দিলে পিছিয়ে পড়বে শিল্প। বনানীর করাইল বস্তিতে হাহাকার। খোলা আকাশের নিচে বস্তিবাসী, খাবার সাহায্যের অপেক্ষায় শিশু থেকে বৃদ্ধ। এবং রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের দাম। শীতের সবজির সরবরাহ বাড়লেও বাড়তির দিকে দাম। পেঁয়াজের কেজি এখনো 120। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।